শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্ম মৃত্যু পঞ্জীকরণ প্রমাণপত্র নিয়ে রমরমা বাণিজ্য। কাছাড়ের গুমড়ায় 3 বাংলাদেশি আটক। গুয়াহাটি দিল্লিগামী ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক। বর্ষার আগেই বিপর্যয় রুখতে কড়া কাছাড় প্রশাসন, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ। নালা নর্দমার জমা জল আবর্জনা মুক্ত করতে ডিসির কাছে দাবি জানালো জেলা কংগ্রেস। অরুণাচল প্রদেশে কড়া আইএলপি নিয়ম, সীমান্তে আটকে আসামের শতাধিক শ্রমিক। আইনে আপুস নয়, রাজ্যে ঢুকলে বৈধ নথি থাকতেই হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী মামা নাটুং। নিষেধাজ্ঞা সত্ত্বেও অসাধু ব্যক্তিরা ধরছেন ডিমযুক্ত মাছ, বাজেয়াপ্ত 20টি জাল। ব্যবসায়ীকে বেধড়ক মারধর, সিসিটিভি ফুটেজ দেওয়ার পরও নিষ্ক্রিয় পুলিশ। শ্রীভূমিতে চাঞ্চল্যকর হামলা, প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা। এবং সর্বশেষ খবরটি হলো রুশ তেল কেনায় বাড়ল অনুমতির মেয়াদ, মার্কিন ঘোষণায় স্বস্তিতে দিল্লি। এবারে শুনুন বিস্তারিত খবর। জন্ম মৃত্যু পঞ্জীকরণ প্রমাণপত্র নিয়ে রমরমা বাণিজ্য চলছে সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। দিনের পর দিন ধরে চলে আসা এই বাণিজ্য বারবার প্রকাশ্যে এলেও আখেরে কোনো লাভ হয়নি সাধারণ মানুষের। তবে এবার সমাজ মাধ্যমে এমন অভিযোগ উত্থাপন হওয়ার পর নড়ে চড়ে বসেন হাসপাতালের চেয়ারম্যানের প্রতিনিধি রাখা মজুমদার। অভিযোগটি সমাজ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে বিষয়টি আলোচনা করেন আর বলেন, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে মামলা করতেও পিছপা হবেন না। এমন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিভাগীয় যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং। তিনি বিষয়টি খতিয়ে দেখেন বলে জানা যায়। এদিকে আইনজীবী তাহের আহমেদ বড়বুইয়া ফেসবুকে লেখেন, এবলা বিচার কারে দিতাম, বার্থ সার্টিফিকেটের জন্য গিয়েছিলাম। হাসপাতালের ভিতরে প্রতিযোগিতা করে বলতে লাগলেন সরকারি কর্মচারীরা 2000 থেকে রেট, বাহিরে আসলাম শেষ পর্যন্ত জেরক্সের দোকানের বায়ু বললেন ভিতরে রেট বেশি, আমরা 1000। এবার হাঁটতে হাঁটতে আরেকজন মুরব্বী বললেন, প্রমাণসহ এই দেখুন 5টা আমার হাতে, এই কাজ করুন, 800 টাকা দিয়ে দেন। এই জাতির পরিবর্তন কি করে সম্ভব? মাথায় তো কি গালে দাড়ি? আর নির্লজ্জের মতন সরকারের চেয়ারে বসেও এমন টাকা দাবি করা। কিসের নামাজ, কিসের রোজা, কিসের ইবাদত, কিসের মুসলমানি, যেখানে উপার্জনের টাকায় হারাম হালাল পার্থক্য না রাখা। অর্থাৎ তার অভিযোগে পরিষ্কার, এই বাণিজ্যে বেশ প্রতিযোগিতা রয়েছে। যে যেভাবে পারে প্রমাণপত্রের জন্য আবেদন করা লোকদের নিজের দখলে রাখা। জেরক্সের দোকানে দিকে হাসপাতালের কর্মী সবাই গায়ে ছেটে দিলেন দালাল শব্দটি আর চালাচ্ছেন রমরমা ব্যবসা। হাসপাতালের এমন অভিযোগ দীর্ঘদিনের। অসাধু কর্মী ও দালালরা দূর দূরান্ত থেকে আসা লোকদের এভাবে হয়রানি করেন, মোটা অঙ্কের টাকা নিয়ে জন্ম মৃত্যুর প্রমাণপত্র প্রদান করে চলে আসছেন। আর যদি কেউ সরাসরি আবেদন করেন তাহলে সেই প্রমাণপত্র পেতে বছর দিন লেগে যায়। আজ নয় কাল এমনটা বলে মানুষকে স্পিড মানি দিতে বাধ্য করা হয়। সম্প্রতি জন্মের প্রমাণপত্র ডিজিটাল করার সরকার পক্ষ থেকে নির্দেশ জারি হয়, তারা সোনায় সুহাগা। নানা অজুহাত দেখিয়ে আবেদনকারীকে বাঁকা পথে হাঁটতে বাধ্য করা হয়। এমন অবস্থা দেখে সম্প্রতি বদলি হওয়া হাসপাতালের ইনচার্জ ডক্টর সুলতান আহমেদ মজুমদার কড়া পদক্ষেপ গ্রহণ করেছিলেন। নিয়ম মতে নথিপত্র জমা দিলে সময়ের মধ্যে প্রদান করার ব্যবস্থা করেছিলেন। পরবর্তী খবরটি হলো, আসন্ন বর্ষার মরশুমে জেলাকে বন্যা ও কৃত্রিম বন্যার হাত থেকে রক্ষা করতে এক বড়সড় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করল কাছাড় জেলা প্রশাসন। জেলার বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক জল নিকাশি ব্যবস্থায় বাধা সৃষ্টি করা সমস্ত ধরনের অবৈধ নির্মাণ ও দখলদারির বিরুদ্ধে এবার যুদ্ধকালীন তৎপরতায় উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে দেখা গেছে, প্রতি বর্ষায় অতিবৃষ্টির ফলে কাছাড়ের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জেলা প্রশাসনের সাম্প্রতিক পর্যবেক্ষণে উঠে এসেছে যে নিকাশি নালা, খাল ও প্রাকৃতিক জলপথগুলোর উপর গড়ে ওঠা অবৈধ দখলদারি এই সংকটের অন্যতম প্রধান কারণ। এই প্রতিবন্ধকতার ফলে বর্ষায় জল জমছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠার পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা বাড়িয়ে তুলছে। পরিস্থিতি মোকাবিলায় কাছাড়ের জেলা আয়ুক্ত তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারপারসন আয়ুষ গর্গ দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর 30 ও 34 নম্বর ধারার অধীনে এই বিশেষ নির্দেশ জারি করেছেন। এই নির্দেশিকা অনুযায়ী জেলার সমস্ত সার্কেল অফিসার, ব্লক উন্নয়ন আধিকারিক এবং পুর বোর্ডগুলির এক্সিকিউটিভ অফিসারদের
নিজ নিজ এলাকায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা দ্রুত স্থানীয় প্রাকৃতিক জলপথ ও নালাগুলোর প্রতিবন্ধকতা চিহ্নিত করেন এবং প্রয়োজনে পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সহযোগিতা নিয়ে সেগুলি ভেঙে ফেলার ব্যবস্থা করেন। উচ্ছেদ অভিযানের স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়ার ছবি ও বিস্তারিত বিবরণ সহ নিয়মিত কমপ্লায়েন্স রিপোর্ট বা বাস্তবায়ন প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে। জনস্বার্থ রক্ষা এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার উপর জোর দিয়ে প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে। বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলার এই প্রস্তুতিতে কোনো ধরনের গাফিলতি বা নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবরটি হলো ব্যবসায়ীকে বেধড়ক মারধর, সিসিটিভি ফুটেজ দেওয়ার পরও নিষ্ক্রিয় পুলিশ। শ্রীভূমিতে চাঞ্চল্যকর হামলা, প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা। শ্রীভূমি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ভেঙে পড়ছে? শহরের পাবলিক স্কুল রোড এলাকায় সংঘটিত এক চাঞ্চল্যকর হামলার ঘটনা এই প্রশ্ন উস্কে দিয়েছে। রাতে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে একদল দুষ্কৃতীর বেধড়ক মারধরের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পরও পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে গত 16 মে রাত 10:30 থেকে 11টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। শ্রীভূমি শহরের লঙ্গাই রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী অরিজিৎ দে প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজের সহযোগী পিকলু মজুমদারের সঙ্গে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় প্রায় 15 জনের একটি দুষ্কৃতী দল হঠাৎ তাদের উপর হামলা চালায়। ব্যবসায়ীর অভিযোগ অনুযায়ী দুষ্কৃতীরা শুধু অকথ্য ভাষায় গালিগালাজি করেনি, বরং ঘরের সিঁড়ি পর্যন্ত ঢুকে নির্মমভাবে মারধর চালায়। হামলায় অরিজিতের মাথা, চোখ, মুখ ও বুকে গুরুতর আঘাত লাগে। অপরদিকে তার সহযোগী পিকলুর শরীরেও বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। পরে শ্রীভূমি থানার রাইডিং স্কোয়াড তাদের উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর পিকলুকে শিলচরের মেডিল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর অরিজিৎ দে শ্রীভূমি থানায় একটি এফআইআর দায়ের করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, হামলার পুরো ঘটনায় তার ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। সেই সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি হামলাকারীরা তার কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা নগদ অর্থ এবং সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এত সব তথ্য প্রমাণ পুলিশের হাতে থাকা সত্ত্বেও এখন পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন আক্রান্ত ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলেও তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। রাতের অন্ধকারে কারো বাড়িতে ঢুকে এভাবে হামলা ও মারধরের ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের ভূমিকা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যবসায়ী মহলের একাংশের বক্তব্য, যদি সিসিটিভিতে ধরা পড়া এমন স্পষ্ট ঘটনার ক্ষেত্রেও দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা অনুভব করবেন? বর্তমানে আহত অরিজিৎদের চিকিৎসাধীন। অন্যদিকে তার সহযোগী পিকলু মজুমদারের অবস্থাও উদ্বেগজনক বলে জানা গেছে। পুরো ঘটনার দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরবর্তী খবরটি হলো গুয়াহাটি দিল্লিগামী ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক। গুয়াহাটি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে যাত্রার আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইন্ডিগোর 6E630 নম্বরের বিমানটির ইঞ্জিন হঠাৎ পরপর 2 বার বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বিমানের শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা কাজ করছিল না। পাশাপাশি বিমানের ভিতরে ধোঁয়া দেখা যাওয়ার অভিযোগ উঠে। এতে যাত্রীদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীরা দ্রুত তাদের বিমান থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান। পরে বিমানটির প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়। সব কিছু স্বাভাবিক হওয়ার পর প্রায় 2 ঘন্টা বিলম্বে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। পরবর্তী খবরটি হলো নালা নর্দমার জমা জল আবর্জনা মুক্ত করতে ডিসির কাছে দাবি জানালো জেলা কংগ্রেস। শিলচরের জমা জল সমস্যা সহ নানাবিধ নাগরিক সমস্যার সমাধানে ব্যর্থ পুর প্রশাসন। এই অভিযোগ জানিয়ে জেলা কমিশনারের হাতে এক স্মারকপত্র দিল জেলা কংগ্রেস। স্মারকপত্রে বলা হয়েছে, শুধু শহর নয়, বিভিন্ন গ্রামীণ এলাকায়ও নালা নর্দমা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই শহর এবং শহরতলি এলাকায় জমা জলের ফলে মানুষের দুর্ভোগ চরমে উঠে। এই প্রেক্ষাপটে নাগরিকদের দুর্ভোগ নিরসনে অবিলম্বে পদক্ষেপ নেওয়া এবং বর্ষার মরশুমে হঠাৎ বন্যার মোকাবিলায় প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে সেটাও কংগ্রেস প্রতিনিধি দল জেলা প্রশাসনের কাছে জানতে চান।
সাম্প্রতিককালে কয়েক ঘন্টার বৃষ্টিতেই শহরের প্রধান প্রধান এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে নাগরিকদের দুর্ভোগ চরমে উঠে। শিলচর শহরের প্রধান খালগুলোর কোনো সংস্কার না করা এবং নালাগুলো থেকে আবর্জনা পরিষ্কার করার জন্য পুরো প্রশাসনের তরফে কোনো ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। এর ফলে সামান্য বৃষ্টিতেই নিচু এলাকার বাড়িঘরে জল উঠে নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছায়। এই প্রেক্ষাপটে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কংগ্রেসের প্রতিনিধি দল জেলা কমিশনারের কাছে আবেদন জানিয়েছে। একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ বিভাগেরও বিভিন্ন দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ এবং সময় মতো নলবড়ে বাঁধ মেরামত না করার জন্য বহু মানুষ সমস্যার মুখে পড়েন। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগগুলো যদি আগে থেকেই পদক্ষেপ নিত তাহলে নাগরিকদের এতটা দুর্ভোগের মুখে পড়তে হতো না বলে অভিযোগ করেন কংগ্রেস নেতারা। জেলা কমিশনারের কাছে দাবি জানিয়ে প্রতিনিধি দলটি আরও জানিয়েছে, লঙ্কাই খাল, বাছাই খাল এবং শিলচর শহরের জন্য খালগুলোর জরুরি ভিত্তিতে সংস্কার এবং আবর্জনা মুক্ত করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছে কংগ্রেস প্রতিনিধি দল। বর্ষার মরশুম এসে গেছে, এই প্রেক্ষাপটে ইএনডি বাঁধগুলো শক্তিশালী করা খুবই জরুরি। কারণ গত 2022 সালের শিলচর শহরের বন্যার কথা মানুষ ভুলে যাননি। ওই বন্যায় যেভাবে মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছিলেন এবং পানীয় জল থেকে বিদ্যুৎ সব কিছু এতটা সংকটের মধ্যে পড়েছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে রীতিমতো গাম জড়াতে হয়। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিনিধি দলটি জেলা কমিশনারের কাছে দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, নিষেধাজ্ঞা সত্ত্বেও অসাধু ব্যক্তিরা ধরছেন ডিমযুক্ত মাছ, বাজেয়াপ্ত বৃষ্টি জাল। 1 এপ্রিল থেকে জুলাই পর্যন্ত রাজ্যে ডিমযুক্ত মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থানীয় প্রজাতির মাছের সংরক্ষণের পাশাপাশি বংশবৃদ্ধিতে যাতে ব্যাঘাতের সৃষ্টি না হয় সেজন্য মীন বিভাগ এই সময়ে ডিমযুক্ত মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অবশ্য নিষেধাজ্ঞা আরোপের পরও একাংশ অসাধু ব্যক্তি জাল দিয়ে ডিমযুক্ত মাছ ধরছেন। সেজন্য বিভাগের পক্ষ থেকে এইসব ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে মঙ্গলবার চন্দ্রপুর কলং নদীতে মীন বিভাগের পক্ষ থেকে অভিযান চালানো হয়। কামরূপ মহানগর জেলা মীন বিভাগ কলং নদীতে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালায়। কলঙ্গে অভিযান চালিয়ে অভিযানকারী দলটি 20টি মাছ ধরার জাল বাজেয়াপ্ত করে। উল্লেখ্য, 1 এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত মাছের ডিম পড়া এবং বংশবৃদ্ধির সময়, যার দরুন এই সময়ে খাল বিল নদীতে মাছ ধরা বন্ধ রাখা হয়। কিন্তু একাংশ ব্যবসায়ী মীন বিভাগের নির্দেশকে অমান্য করে অবাধে মাছ শিকার করছেন, যার ফলে কামরূপ মহানগর জেলা মীন বিভাগের দল প্রাগজ্যোতিষপুর থানার পুলিশের সহযোগিতায় চন্দ্রপুর কলং নদীতে অভিযান চালিয়ে 20টি মাছ ধরার জাল বাজেয়াপ্ত করে। অবশ্য কোনো মাছ শিকারীকে আটক করতে সক্ষম হয়নি। পরবর্তী খবরটি হলো, রুশ তেল কেনায় বাড়ল অনুমতির মেয়াদ, মার্কিন ঘোষণায় স্বস্তিতে দিল্লি। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে এবং হরমুজ প্রণালীর সংকটে ভারতসহ বেশ কয়েকটি দেশকে রাশিয়া থেকে তেল কেনার সাময়িক ছাড়পত্র দিয়েছিল আমেরিকা। গত শনিবার সেই মেয়াদ শেষ হয়েছে, কিন্তু কাটেনি হরমুজ সংকট। তাই এহেন অচলাবস্থার মধ্যে রুশ তেল কেনার মেয়াদ ফের বৃদ্ধির কথা ঘোষণা করল ওয়াশিংটন। আমেরিকার এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তিতে নতুন দিল্লি। মার্কিন রাজস্ব দপ্তরের সচিব স্কট বেসেন্ট এদিন তার এক্স হ্যান্ডেলে লেখেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির সমস্যা সুরাহার জন্য রুশ তেল কেনার মেয়াদ আরও 30 দিন বৃদ্ধি করা হচ্ছে। আমরা ওই সমস্ত দেশগুলির পাশে আছি, জ্বালানি সংকটের ফলে সেই দেশগুলিতে তেল সরবরাহের কোনো অসুবিধা হবে না। শুধু তাই নয়, অপরিশোধিত তেলের বাজারকেও স্থিতিশীল করবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে তেল বর্তমানে জাহাজে রয়েছে শুধুমাত্র সেই তেলটুকুই কেনা যাবে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অধীনে থাকা অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোলের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 18 মে 2026 থেকে কার্যকর হওয়া জেনারেল লাইসেন্স নম্বর 134(6) এর মাধ্যমে পূর্ববর্তী লাইসেন্স, যা 16 মে শেষ হয়ে গিয়েছিল, তার মেয়াদ বাড়ানো হলো। নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী 17 জুন পর্যন্ত এই ছাড় বহাল থাকবে। এর আগে গত 5 মার্চ থেকে 1 মাসের জন্য ভারতকে রুশ তেল আমদানিতে বিশেষ ছাড় দিয়েছিল আমেরিকা। তার কিছুদিন পর অন্য কয়েকটি দেশকেও 11 এপ্রিল পর্যন্ত একই ছাড় দেওয়া হয়। এরপর 17 এপ্রিল ফের 1 মাসের জন্য এই মেয়াদ বাড়ানো হয়েছিল। এবার সেই মেয়াদ আরও 1 মাস বাড়ানো হলো। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বিরাট স্বস্তি পেল ভারত। কারণ যুদ্ধের সময় মার্কিন ছাড়ের ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে অস্থিরতার মধ্যেও রুশ তেল আমদানি করে গিয়েছে ভারত। একটি রিপোর্ট অনুযায়ী এই সময়কালে ভারতীয় তেল শোধনাগারগুলি প্রায় 30 মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করে।
চলতি বছরের শুরুতে আমেরিকার চাপে ভারতের বড় তেল শোধনাগারগুলি রুশ তেল আমদানি কমিয়ে দিয়েছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ছাড় মেলার পর তারা ফের রুশ তেল আমদানির পথে পা বাড়ায়। শুধু তাই নয়, এই সময়কালে দীর্ঘ প্রায় 7 বছর পর ভারতে পৌঁছায় ইরানি তেলও। রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংকটের মেঘ গোনাচ্ছিল ভারতের আকাশেও, কিন্তু অবশেষে মিলল স্বস্তি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।